ওয়েস্টার্ন লজিকের একেবারে প্রাথমিক ধাপ হলো বাক্য থেকে বচনে রূপান্তর। এই লজিকটি এতটাই গুরুত্বপূর্ণ যে একে অন্যান্য নানা লজিকের ভিত বা বেসও বলা হয়। এই লজিকটিকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে দ্বাদশ শ্রেণীর সিলেবাসের অন্তর্গত করা হয়েছে। এই ভিডিওটিতে এই লজিকটি কি করে সমাধান করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আমি প্রথমেই অ্যাডভাইস করব, এই ভিডিওটি দেখার সময় তোমরা অবশ্যই খাতা নিয়ে বসবে এবং প্রয়োজন মতো নোট করে নেবে, যাতে পরবর্তীকালে বাক্য থেকে বচনে রূপান্তরের ক্ষেত্রে সেই নোটগুলোর হেল্প নিয়ে তোমরা করতে পারো। এই লজিকটি করার ধাপ মূলত দুটি। সেগুলো হলো, প্রথমে বাক্য দেখে নিয়ম অনুসারে চিহ্নিত করতে হয় কী বচন হবে, আর তারপরে সেই বচনটির গঠন অনুসারে বাক্যটিকে সাজাতে হয়। তবে এই ধাপগুলো করার জন্য আগে থেকে বচন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা যখন মনে মনে কোনো কিছু ভাবি বা প্রকাশ করার আগে সেই ভাবনাটি যখন শুধুমাত্র আমাদের মাথাতেই থাকে, তখন তাকে বলা হয় চিন্তা। সেই চিন্তাকে যখন আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি, অর্থাৎ ভাষার মাধ্যমে খাতায় লিখেই প্রকাশ করি কিংবা মুখে বলেই প্রকাশ করি, যেভাবেই প্রকাশ করা হোক না কেন, চিন্তাকে ভাষার মাধ্যমে প্রকাশ করা হলেই তাকে বলা হয় বাক্য। সেই বাক্যের তর্কবিজ্ঞানসম্মত রূপই হলো বচন। এবারে তর্কবিজ্ঞানসম্মত রূপ মানে কি? তর্কবিজ্ঞানসম্মত রূপ বলতে বোঝায় লজিকের কিছু নিয়ম আছে, অর্থাৎ বাক্য থেকে বচনে রূপান্তরের কিছু নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে যখন একটি বাক্যকে বচন আকারে সাজানো হবে তখন তাকে বলা হয় বচন। সুতরাং আমরা বলতে পারি, চিন্তা থেকে আসে বাক্য, আর বাক্য থেকে তৈরি করতে হয় বচন। বচনের বিভাগ মূলত দুই প্রকার। সেগুলো হলো নিরপেক্ষ বচন এবং সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচন বলতে বোঝায় যে বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটি কোনো শর্তের উপর নির্ভর করে না, তাকে বলা হয় নিরপেক্ষ বচন। অন্যদিকে সাপেক্ষ বচন বলতে বোঝায় যে বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটি কোনো না কোনো শর্তের উপর নির্ভর করে, তাকে বলা হয় সাপেক্ষ বচন। নিরপেক্ষ বচনকে আবার চার ভাগে ভাগ করা হয়। সেগুলো হলো এ, ই, আই এবং ও। এ বচনকে বলা হয় সামান্য সদর্থক, ই বচনকে বলা হয় সামান্য নৈর্থক, আই বচনকে বলা হয় বিশেষ সদর্থক এবং ও বচনকে বলা হয় বিশেষ নৈর্থক। অন্যদিকে সাপেক্ষ বচনকে আবার দুভাগে ভাগ করা হয়। সেগুলো হলো প্রাকল্পিক এবং বৈকল্পিক। প্রাকল্পিক বলতে বোঝায় যে বচনের, অর্থাৎ যে সাপেক্ষ বচনের উদ্দেশ্য এবং বিধেয়ের সম্পর্কটি যদি তবে নামক শর্তের দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় প্রাকল্পিক বচন। এবং যে সাপেক্ষ বচনের উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্কটি হয় অথবা নামক শর্তের দ্বারা যুক্ত থাকে, তাকে বলা হয় বৈকল্পিক বচন। যদি আমরা বচনের এই বিভাগগুলোকে একটি ছকের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে ছকটি হবে এরকম। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হলো, এই লজিকটিতে যখন বলা হবে বাক্য থেকে বচনে রূপান্তর করো, তখন আমাদের অবশ্যই বাক্য থেকে নিরপেক্ষ বচনে, অর্থাৎ যে চার প্রকার নিরপেক্ষ বচন আছে এ, ই, আই এবং ও, এই চার প্রকার নিরপেক্ষ বচনের মধ্যেই কোনো একটি নিরপেক্ষ বচনে রূপান্তর করতে বলা হয়। এবারে একটু আগে যে উদ্দেশ্য, বিধেয়, সদর্থক, নৈর্থক, সামান্য, বিশেষ এ জাতীয় শব্দগুলো প্রয়োগ করা হলো, এগুলো কি সেটা জানার জন্য আমাদের জানতে হবে বচনের অংশ। নিরপেক্ষ বচনের অংশ চারটি। সেগুলো হলো পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক বা গুণ এবং বিধেয়। এই চারটি অংশ প্রতিটি নিরপেক্ষ বচনেই থাকা আবশ্যিক এবং এগুলি এই ক্রমেই পরপর থাকা আবশ্যিক। দু একটি এমন বিশেষ ক্ষেত্র আছে যেখানে প্রথম অংশ, অর্থাৎ পরিমাণক অংশটি লিখতে হয় না, সেটা আমি একটু পরেই আলোচনা করে। তাহলে নিরপেক্ষ বচনের প্রথম অংশ হলো পরিমাণক। পরিমাণক হলো কোনো নিরপেক্ষ বচনে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কিছু বলা হবে, তার কতটুকু অংশকে বোঝানো হয়েছে তা নির্দেশ করা হয়, তাকে বলা হয় পরিমাণক। যেমন, সকল মানুষ হয় মরণশীল, এটি একটি নিরপেক্ষ বচন। এখানে প্রথম অংশ, অর্থাৎ সকল শব্দের দ্বারা বোঝানো হয়েছে যে মানুষ শ্রেণীর সমস্ত অংশকেই বোঝানো হয়েছে, অর্থাৎ সমস্ত মানুষের কথাই বলা হয়েছে। এজন্য এই সকল শব্দ বা পদটি হলো এক্ষেত্রে পরিমাণক। পরিমাণক দু প্রকার, যথা সামান্য এবং বিশেষ। সামান্য হলো সকলকে বোঝানো হলে তাকে বলা হয় সামান্য, আর কয়েকজন বা কিছু কিছু ব্যক্তি বা বস্তুকে বোঝানো হলে তাকে বলা হয় বিশেষ। প্রথম উদাহরণের ক্ষেত্রে, অর্থাৎ সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে সকল শব্দটির দ্বারা সবাইকে বোঝানো হয়েছে, অর্থাৎ সকল মানুষকেই বোঝানো হয়েছে, এজন্য এর পরিমাণকটি হলো সামান্য। অন্যদিকে কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ, এক্ষেত্রে কোনো কোনো পদের দ্বারা কয়েকজন ব্যবসায়ীর কথা বলা হয়েছে, এজন্যই এক্ষেত্রে পরিমাণক হলো বিশেষ। নিরপেক্ষ বচনের এর পরের অংশটি, অর্থাৎ পরিমাণকের পরের অংশটি হলো উদ্দেশ্য।
উদ্দেশ্য বলতে বোঝায় কোনো নিরপেক্ষ বচনে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। যেমন সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে সে মরণশীল অর্থাৎ মারা যায়, তাহলে এক্ষেত্রে মানুষ পদটি হলো উদ্দেশ্য। এরপরের অংশ হলো গুণ। গুণ হলো সমগ্র নিরপেক্ষ বচনটিতে যে পদের দ্বারা কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় সেই পদটিকে বলা হয় গুণ। এই গুণ নিরপেক্ষ বচনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয়ের মাঝামাঝি অবস্থান করে তাদের মধ্যে একটি সম্পর্ক বা সংযোগ স্থাপন করে, এজন্যই একে সংযোজকও বলা হয়ে থাকে। সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে হয় পদটি হলো সংযোজক বা গুণ। গুণ দু প্রকার, যথা সদর্থক এবং নৈর্থক। কোনো বচনের গুণের মাধ্যমে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে যদি কোনো কিছু স্বীকার করা হয় বা হ্যাবাচক বলা হয় তাহলে সেই গুণটিকে বলা হয় সদর্থক। এবং অন্যদিকে নৈর্থক হলো কোনো বচনের গুণের মাধ্যমে যদি উদ্দেশ্য সম্পর্কে বিধেয়তে কিছু অস্বীকার করা হয় বা নাবাচক কিছু বলা হয় তাহলে সেই গুণকে বলা হয় নৈর্থক। সদর্থক গুণকে হয় শব্দের দ্বারা প্রকাশ করা হয় এবং নৈর্থক গুণকে নয় শব্দের দ্বারা প্রকাশ করা হয়। আর নিরপেক্ষ বচনের সর্বশেষ অংশটি হলো বিধেয়। বিধেয় বলতে বোঝায় নিরপেক্ষ বচনে কোনো কিছুকে উদ্দেশ্য করে যা বলা হয় তাই হলো বিধেয়। সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে মানুষকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে সে মরণশীল, কাজেই মরণশীল পদটি হলো এক্ষেত্রে বিধেয়। তাহলে সকল মানুষ হয় মরণশীল এই নিরপেক্ষ বচনটির ক্ষেত্রে পরিমাণক হলো সকল, উদ্দেশ্য হলো মানুষ, গুণ বা সংযোজক হলো হয়, আর বিধেয় হলো মরণশীল। এবারে ফাইনালে আসা যাক বাক্যকে বচনে রূপান্তরের প্রক্রিয়ায়। এর প্রথম ধাপ ছিল নিয়ম অনুসারে প্রথমে চিহ্নিতকরণ যে কী বচন হবে। এর নিয়মগুলো অর্থাৎ বাক্যকে বচনে রূপান্তরের নিয়ম হলো এগুলো। এই নিয়মগুলো তোমরা যে কোনো টেক্সট বইতেই পেয়ে যাবে, কিংবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে এগুলো এবং এর সাথে সাথে এ প্রসঙ্গে আরও কিছু প্রয়োজনীয় নোট ডাউনলোড করে নিতে পারো। তাহলে এই নিয়ম অনুসারে প্রথমেই আমাদের বুঝে নিতে হবে কী বচন হবে, এবং এর পরের ধাপ হলো সেই বচনটির গঠন অনুসারে বচনটিকে সাজানো। বিভিন্ন বচনের গঠন বিভিন্ন ধরনের হয়। যেমন এ বচনের ক্ষেত্রে প্রথমে পরিমাণক লিখতে হয় সকল, এরপরে লিখতে হয় উদ্দেশ্য, এরপরে গুণ বা সংযোজন হয় এবং সবশেষে লিখতে হয় বিধেয়। তেমনি ই বচনের ক্ষেত্রে প্রথমে কোনো, তারপরে উদ্দেশ্য, তারপরে নয় এবং সবশেষে বিধেয়। আই বচনের ক্ষেত্রে প্রথমে কোনো কোনো, তারপরে উদ্দেশ্য, তারপরে হয় এবং সবশেষে বিধেয়। এবং ফাইনালি ও বচনের ক্ষেত্রে প্রথমে কোনো কোনো, তারপরে উদ্দেশ্য, তারপরে নয় এবং সবশেষে বিধেয়। অর্থাৎ যে কোনো এ বচনের ক্ষেত্রেই প্রথম পদ অর্থাৎ পরিমাণক লিখতে হবে সকল এবং এর গুণ বা সংযোজকটি লিখতে হবে হয়। তেমনি ই বচনের ক্ষেত্রে প্রথমে শুরু করতে হবে কোনো লিখে এবং এর গুণ বা সংযোজক লিখতে হবে নয়। তেমনি আই এবং ও বচনের ক্ষেত্রেও প্রথম পদ এবং তৃতীয় পদটি সব ক্ষেত্রে একই থাকবে, শুধু বাক্য পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে এদের উদ্দেশ্য এবং বিধেয়। এবারে কিছু উদাহরণের সাহায্যে প্রক্রিয়াটিকে দেখা যাক। যেমন কদাচিৎ কাক সাদা। বাক্যটি প্রথমে খাতায় টুকে পরের লাইনে এভাবে এলএফ লিখতে হয়। এলএফের সম্পূর্ণ অর্থ হলো লজিক্যাল ফর্ম বা তর্কবিজ্ঞানসম্মত আকার। প্রতি ক্ষেত্রেই এটি লিখতে হয়। এরপরে এক্ষেত্রে এই বাক্যটিকে বচনে রূপান্তরের ক্ষেত্রে যে নিয়মটি আমাদের কাজে লাগবে সেই নিয়মটি হলো এই নিয়মটি। এখানে বলা হয়েছে যদি কোনো বাক্যে কদাচিৎ, কশ্চিৎ, কালভদ্রে এ জাতীয় শব্দ থাকে এবং বাক্যটি সদর্থক হয় তাহলে ও বচনে রূপান্তর করতে হয়, এবং বাক্যটি নৈর্থক হলে আই বচনে রূপান্তর করতে হয়। এখানে প্রথমেই কদাচিৎ শব্দটি দেখে আমি বুঝে গেলাম যে বাক্যটিকে এই নিয়মে পরিবর্তন করতে হবে, এবং এই বাক্যটি সদর্থক অর্থাৎ কোনো কিছু স্বীকার করেছে, এজন্যই এই বাক্যটিকে বচনে রূপান্তর করার সময় বচনটি হবে ও বচন। এভাবেই প্রথম ধাপে আমরা বুঝে নিলাম যে এটি ও বচন হবে। এবারে আমাদের পরবর্তী কাজ হলো ও বচনের গঠন অনুসারে বাক্যটিকে সাজানো। ও বচনের ক্ষেত্রে প্রথমে লিখতে হয় কোনো কোনো, এরপরে উদ্দেশ্য, এক্ষেত্রে উদ্দেশ্য হলো কাক, সেজন্য কাক লেখা হলো, এরপরে নয় এবং সবশেষে বিধেয় অর্থাৎ এক্ষেত্রে বিধেয় সাদা। এভাবেই সম্পূর্ণ বচনটি আমাদের দাঁড়ালো কোনো কোনো কাক নয় সাদা। এবারে অন্য একটি উদাহরণ দেখা যাক। এই উদাহরণটিতে বলা হয়েছে কেবলমাত্র শিক্ষিত ব্যক্তিরাই প্রগতিশীল। এক্ষেত্রে একে যে নিয়মে বচনে পরিবর্তন করতে হবে সেটি হলো এই নিয়মটি। এই নিয়ম অনুসারে যদি কোনো বাক্যে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এ জাতীয় শব্দ থাকে তাহলে সেই বাক্যটিকে বচনে রূপান্তরের সময়
সদর্থক হলে এ বচনে রূপান্তর করতে হয় এবং উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে তাহলে প্রথমে বুঝে নিতে হবে উদ্দেশ্য কোনটা এবং বিধেয় কোনটা। এক্ষেত্রে উদ্দেশ্য হলো শিক্ষিত ব্যক্তি এবং বিধেয় হলো প্রগতিশীল। তাহলে এটি যেহেতু এ বচন হবে সেহেতু এ বচনের গঠন অনুসারে প্রথম পদ লিখতে হবে সকল। এরপরে উদ্দেশ্য লেখা দরকার, কিন্তু এখানে যেহেতু নিয়মটিতে বলা হয়েছে উদ্দেশ্যর জায়গায় বিধেয় এবং বিধেয়ের জায়গায় উদ্দেশ্য লিখতে হবে, এজন্যই প্রগতিশীল বিধেয় হওয়া সত্ত্বেও প্রগতিশীল কথাটিকে আগে নিয়ে আসতে হবে। সেজন্যই সকলের পরে লেখা হলো প্রগতিশীল। এরপরে লিখতে হবে সংযোজক বা হয়, এবং সবশেষে বাক্যের উদ্দেশ্য ছিল শিক্ষিত ব্যক্তি, সেজন্য শিক্ষিত ব্যক্তি লেখা হলো। এবারে আমাদের সমগ্র লাইনটি দাঁড়ালো সকল প্রগতিশীল হয় শিক্ষিত ব্যক্তি। কিন্তু লাইনটি শুনতে একটু অড লাগছে, এজন্যই প্রগতিশীলের পরে একটি ব্যক্তি কথা যোগ করা হলো। ব্যক্তি কথাটি আমরা যোগ করতে পারবো কেন, তার কারণ বাক্য এবং বচনের ক্ষেত্রে বাক্য এবং বচনের অর্থটি এক হওয়া জরুরি। এখানে ব্যক্তি কথাটি প্রয়োগ করা সত্ত্বেও বাক্য এবং বচনের অর্থের কোনো তারতম্য ঘটছে না। এজন্যই সকল প্রগতিশীল ব্যক্তি হয় শিক্ষিত ব্যক্তি, এভাবে আমরা লিখতেই পারি। এরপরে এই উদাহরণটির ক্ষেত্রে সব আম মিষ্টি নয়, এক্ষেত্রে এই নিয়মটি অনুসারে আমরা বুঝে গেলাম এটি ও বচন হবে, এবং যখন বুঝে গেলাম ও বচন হবে তখন ও বচনের গঠন অনুসারে এই বচনটি দাঁড়াবে এরকম, কোনো কোনো আম নয় মিষ্টি। এরপরে ত্রিভুজ কখনো বৃত্ত নয়, এক্ষেত্রে এই নিয়মটি প্রয়োগ করে আমরা বুঝব এটি ই বচন হবে, এবং গঠন অনুসারে বচনটি দাঁড়াবে কোনো ত্রিভুজ নয় বৃত্ত। এরপরে কে বড় হতে চায় না, এটিকে যে নিয়মে বচনে রূপান্তর করতে হবে সেই নিয়মটি হলো এই নিয়মটি। এই নিয়মটিতে বলা হয়েছে যদি কোনো বাক্য প্রশ্নবোধক হয় তাহলে তাকে তার উত্তর অনুসারে বচনে পরিবর্তন করতে হবে। কে বড় হতে চায় না, স্পষ্টতই এর উত্তরটি এরকম হবে যে সবাই বড় হতে চায়। এজন্যই আমরা লিখতে পারি এটি যেহেতু এ বচন হবে তাহলে প্রথমে শুরু করতে হবে সকল লিখে, এবং সম্পূর্ণ বচনটি হবে এরকম, সকল ব্যক্তি হয় এমন যে বড় হতে চায়। এর পরের উদাহরণ হলো অলস মানুষ আছে। এই বাক্যটিকে যে নিয়মে বচনে রূপান্তর করতে হবে সেই নিয়মটি হলো এই নিয়মটি। এই নিয়মে বলা হয়েছে যদি কোনো বাক্য অন্য কোনো নিয়মেই না পড়ে তাহলে তাকে তার অর্থ অনুসারে বচনে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে অলস মানুষ আছে বলতে পৃথিবীর সব মানুষকে কিন্তু কখনোই অলস বলা হয়নি, বলা হয়েছে কিছু কিছু মানুষ অলস। এজন্যই এটি একটি বিশেষ বচন, এবং এটি হ্যাবাচক হওয়ায় সদর্থক, আর বিশেষ সদর্থক মানেই হলো আই বচন। তাহলে এই বাক্যটিকে বচনে রূপান্তর করার সময় আই বচন করতে হবে, এবং বচনটি দাঁড়াবে এরকম, কোনো কোনো মানুষ হয় অলস। এবারে দেখো, আগেই বলা হয়েছিল এমন কয়েকটি বিশেষ ক্ষেত্র আছে যেসব ক্ষেত্রে বচনের পরিমাণক লেখা যায় না। সেই ক্ষেত্রগুলি হলো, প্রথমত কোনো ব্যক্তি বা বস্তুর বা জায়গার নাম যদি বাক্যের উদ্দেশ্য হিসাবে থাকে, অর্থাৎ বাক্যের উদ্দেশ্য যদি কোনো নামবাচক শব্দ হয়, যেমন রাম, শ্যাম, যদু, মধু, তাহলে এসব ক্ষেত্রে বচন করার সময় পরিমাণক লেখা যায় না। যেমন রাম ভালো ছেলে, এক্ষেত্রে এই নিয়মটি অনুসারে বচনটি হবে এ বচন, কিন্তু বচনটি আমরা এভাবে লিখব না যে সকল রাম হয় ভালো ছেলে, বরং বচনটিকে লিখব রাম হয় ভালো ছেলে। দ্বিতীয়ত, জগতে একটি মাত্র আছে, যেমন চাঁদ, সূর্য, তাজমহল, এ জাতীয় কিছু যদি বাক্যের উদ্দেশ্যে থাকে তাহলে বচন করার সময় পরিমাণক লিখতে হয় না। যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই বাক্যটিকে বচনে রূপান্তর করলে বচনটি হবে এরকম, চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ। এবং পরিমাণক না লেখার সর্বশেষ ক্ষেত্রটি হলো যদি কোনো বাক্যের উদ্দেশ্যে কেউকে বা কোনো বস্তুকে নির্দিষ্ট করে কিছু বলা হয়, যেমন গাছটি, বালকটি, পাখিটি, তাহলে সেসব ক্ষেত্রেও বচন করার সময় পরিমাণক লেখা যায় না। যেমন বালকটি চতুর, এক্ষেত্রে বচনটি হবে এ বচন, এবং বচনের গঠনটি হবে এ ধরনের, বালকটি হয় চতুর। তো এই হলো বাক্য থেকে বচনে রূপান্তর করার সমগ্র প্রক্রিয়া। আশা করি এরপরে কিছু প্র্যাকটিসের মাধ্যমেই তোমরা সহজেই লজিকটি আয়ত্ত করে নিতে পারবে।